বন্ধুরা, গত ১৩ তারিখ আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের ৬টি কেন্দ্রে ছিল উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন। যে ৬টি আসনে উপনির্বাচন হয়েছে সেই ৬টি আসনের বিধায়করা অর্থাৎ এমএলএ যারা নির্বাচিত হয়েছিলেন ২০২১-এর ইলেকশনে, তারা লোকসভাতে ক্যান্ডিডেট হওয়ায় এবং জিতে যাওয়ায়, জয়ী ক্যান্ডিডেট হয়ে তারা এমপি হয়ে দিল্লি চলে যাওয়ার ফলে সেই ফাঁকা আসনগুলিতে ইলেকশন হয়েছে, উপনির্বাচন। সেই উপনির্বাচনে কে কোন আসন থেকে জিততে চলেছে, যে ৬টি কেন্দ্রেতে ভোট হয়েছে, উত্তরবঙ্গের ২টো অর্থাৎ মাদারিহাট এবং সিতাই, এবং দক্ষিণবঙ্গে ৪টি নৈহাটি, তালডাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া। তো এই টোটাল ৬টি আসনে কে কোথা থেকে জিততে চলেছে, সম্ভাব্য জয়ী কে আছে, তার ডিটেলস আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। তো পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম বন্ধুরা, কোন দলের কে ক্যান্ডিডেট হয়েছে সেটা একবার আগে প্রথমে দেখে নিই। সর্বপ্রথম মেদিনীপুর আসন। মেদিনীপুর আসন থেকে বিজেপির শুভজিৎ রয়, সিপিআইএম এর ক্যান্ডিডেট হয়েছেন মণিকুন্তল থামরুই, এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রতিযোগিতা করছেন সুজয় হাজরা। পরের আসন হাড়োয়া। হাড়োয়াতে বিজেপির হয়ে লড়ছেন বিমল দাস। এখানে বামফ্রন্টের ক্যান্ডিডেট হচ্ছে পিয়ারুল ইসলাম, যিনি আইএসএফ সিট দিয়েছে এই জায়গায়, তাদের জোট প্রার্থী। তৃণমূল কংগ্রেস থেকে প্রতিযোগী করছেন শেখ রবিউল ইসলাম। নৈহাটি কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন রূপক মৈত্র। সিপিএম ক্যান্ডিডেট দিয়েছেন, অর্থাৎ বাম জোট সিপিএম ক্যান্ডিডেট দিয়েছেন দেবজ্যোতি মজুমদার। টিএমসি ক্যান্ডিডেট দিয়েছে সনদ দে। তালডাংরা, বাঁকুড়ার তালডাংরায় বিজেপি ক্যান্ডিডেট হয়েছে অনন্যা চৌধুরী। সিপিআইএম এখানে ক্যান্ডিডেট দিয়েছে বামফ্রন্টের শরিক দল দেবকান্তি মোহান্তি, এবং টিএমসির ক্যান্ডিডেট হয়েছেন ফাল্গুনী সিংহবাবু। সিতাই কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট হয়েছেন সঙ্গীতা রায়, যিনি জগদীশ চন্দ্র বাসুনিয়ার রিলেটিভ। বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন দীপক কুমার রায়। বামফ্রন্ট এখানে ক্যান্ডিডেট দিয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে অরুণ কুমার বর্মা। চলে আসে আলিপুরদুয়ারে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন রাহুল লোহার। বামফ্রন্টের শরিক দল আরএসপি এখানে ক্যান্ডিডেট দিয়েছেন, ক্যান্ডিডেটের নাম হচ্ছে পদম ওরাও, এবং তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হচ্ছেন জয়প্রকাশ টোপো। তো বন্ধুরা, এই হলো ৬টি কেন্দ্রের প্রতিযোগী কারা কারা রয়েছে। আমি মূলত 3টে প্রতিযোগী এখানে তুলে ধরেছি। কংগ্রেসেরটা আমি এই মুভমেন্ট এখানে দিইনি, কারণ মেন লড়াই এখানে এই 3 প্রতিদ্বন্দ্বীকে নিয়েই হবে। তো এবার 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা অনুপাতে ওই বিধানসভাতে কি রেজাল্ট হয়েছিল সেটা একবার চোখ বুলিয়ে নিই। মেদিনীপুর আসনে 2021-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন জুন মালিয়া, তার প্রাপ্ত ভোট 1,21,175। বিজেপি এখানে সেকেন্ড হয়েছিল, তার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 96,778। অর্থাৎ মেদিনীপুর থেকে কিন্তু জুন মালিয়া 2021-এ মোটামুটি একটা 25,000-এর কাছাকাছি মার্জিন নিয়ে জয়যুক্ত হয়েছিল। কিন্তু 2024-এর যে গেল লোকসভা ইলেকশন হয়েছে এপ্রিলে, সেই ইলেকশনে কিন্তু বিজেপির বেশ ভালো ঘাড়ের ওপর নিঃশ্বাস দিচ্ছে টিএমসির, এটা বলাই চলে। টিএমসি হয়ে প্রতিযোগী করেছিলেন জুন মালিয়া, তার প্রাপ্ত ভোট 1,09,926, এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,07,756। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে মাত্র 2,170 ভোটে কিন্তু লিড ছিল। খুব একটা হিউজ মার্জিন কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস দেখাতে পারেনি, অনেকটাই ভোট কিন্তু এখানে কমে গিয়েছে। পরের কেন্দ্র চলে আসি হাড়োয়া কেন্দ্রে 2021 সালে প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলাম টিএমসির এক প্রতিযোগী করেছিলেন, এবং তিনি ভোট পেয়েছিলেন 1,30,398টি। এখানে সেকেন্ড কিন্তু তখন হয়েছিল আইএসএফ এর ভোট ছিল 48,420, অর্থাৎ ব্যবধান 81,978। একটা হিউজ মার্জিনে কিন্তু 2021 সালে হাজী নুরুল ইসলাম জিতেছিলেন। 2024-এ যেটা গেল লোকসভা ইলেকশন গেল, এখানে কিন্তু হাজী নুরুল ইসলাম সাংসদ হয়েছেন, যেটাতে তিনি কিন্তু অনেকটাই ভোট বাড়িয়ে নিয়েছিলেন। তার প্রাপ্ত ভোট হয়ে গিয়েছিল 1,45,356।
এখানে কিন্তু বিজেপির রেখা পাত্র সামান্য কিছু ভোটের জন্য তৃতীয় হয়েছে। বিজেপির রেখা পাত্রের ভোট ছিল 34,235, আইএসএফ ক্যান্ডিডেটের ভোট ছিল 34,365, অর্থাৎ আইএসএফ এখানে সেকেন্ড হয়েছিল, বিজেপি কিন্তু এখানে থার্ড হয়েছিল। অর্থাৎ টিএমসি লিড ছিল 1,10,991, অর্থাৎ 2021-এর বিধানসভা ইলেকশনের থেকে কিন্তু লিডটা প্রায় 30,000-এর কাছাকাছি বাড়িয়ে নিয়েছে। চলে আসি পরের কেন্দ্র নৈহাটি। নৈহাটি কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিযোগী করেছিলেন পার্থ ভৌমিক এবং জিতে এমএলএ হয়েছিলেন। বিজেপির হয়ে যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল 56,898 এবং তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিকের প্রাপ্ত ভোট ছিল 77,753, অর্থাৎ জয়ের ব্যবধান তৃণমূল কংগ্রেসের ছিল 20,855টি ভোট। কিন্তু 2024-এ টিএমসির পার্থ ভৌমিক যে ক্যান্ডিডেট হয়েছিলেন ব্যারাকপুর থেকে, তার এই আসন থেকে অর্থাৎ নৈহাটি আসন থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 75,390 এবং বিজেপির অর্জুন সিং তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 59,872, অর্থাৎ এখানে কিন্তু মার্জিন অনেকটা কমে গিয়েছিল, প্রায় 5,000 মতন মার্জিন কমে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এখান থেকে লিড পেয়েছিল 15,518টি ভোটে। যদিও পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে জিতেন, কিন্তু তার এখানে মার্জিনটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। চলে আসি পরের কেন্দ্র তালডাংরা। বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস থেকে পার্টিসিপেট করেছিলেন অরূপ চক্রবর্তী, যার প্রাপ্ত ভোট ছিল 92,026টি। বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বী করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল 79,649টি, অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেসের ব্যবধান ছিল 12,377। খুব একটা কিন্তু হ্যাভক মার্জিনে অরূপ চক্রবর্তী জেতেননি 2021-এ। 2024-এর যে লোকসভা ইলেকশন সদ্য গেল, সেই লোকসভা ইলেকশনে অরূপ চক্রবর্তী এমপি হয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে এবং তালডাংরা বিধানসভা অঞ্চলে অরূপ চক্রবর্তীর প্রাপ্ত ভোট ছিল 90,790 এবং বিজেপির ডক্টর সুভাষ সরকার যিনি প্রতিদ্বন্দ্বী করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল 82,307, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লিড কিন্তু এই কেন্দ্রে 8,483, অর্থাৎ প্রায় এক ধাক্কায় কিন্তু 4,000 মতন ভোট কমে গিয়েছিল। অর্থাৎ তালডাংরায় কিন্তু তৃণমূলের ভোট খানিকটা হলেও কমেছে। চলে আসি উত্তরবঙ্গের সিতাই কেন্দ্র। সিতাই কোচবিহারের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দ্র, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিযোগী করেছিলেন জগদীশ চন্দ্র বাসনিয়া। তিনি পেয়েছিলেন 1,17,908টি ভোট এবং বিজেপির এই দীপক কুমার রায় যিনি এখন দাঁড়িয়েছেন এই 2024-এর উপনির্বাচনে, তার প্রাপ্ত ভোট ছিল 1,07,796, অর্থাৎ জগদীশ চন্দ্র বাসনিয়া কিন্তু মাত্র 10,112 ভোটেতে জয়যুক্ত হয়েছিলেন 2021 সালে। কিন্তু 2024 সালে যে এই সদ্য ভোটটি গেল লোকসভার, সেখানে কিন্তু সিতাই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট হয়ে গিয়েছিল 1,28,189, অর্থাৎ প্রায় 11,000 মতন ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস এই জায়গায় বাড়িয়ে নিতে পেরেছে। নিশীথ প্রামাণিক যিনি বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন কোচবিহারে, তার প্রাপ্ত ভোট ছিল হচ্ছে 99,812, প্রায় 8,000 মতন ভোট কিন্তু বিজেপির কমে গেছে এবং টিএমসির লিড এই কেন্দ্র থেকে 2024-এর ইলেকশনে হয়ে যাওয়ার কেন্দ্র থেকে 28,377, অর্থাৎ প্রায় 18,000-এর মার্জিন কিন্তু এখান থেকে তারা বাড়িয়ে নিতে পেরেছে। অর্থাৎ সিতাই কেন্দ্রের গত দুটো ইলেকশনের রেজাল্ট। চলে আসি পরের কেন্দ্র মাদারিহাট। আলিপুরদুয়ারের অবস্থিত এই মাদারিহাট কেন্দ্রটি 2021 সালে বিজেপির মনোজ টিক্কা জয়যুক্ত হয়েছিলেন। 90,718টি ভোট পেয়েছিলেন মনোজ টিক্কা এবং তৃণমূল কংগ্রেসে যিনি প্রতিযোগী করেছিলেন তিনি পেয়েছিলেন 56,543টি ভোট। ব্যবধান ছিল, জয়ের ব্যবধান ছিল 34,175, অর্থাৎ হিউজ মার্জিন কিন্তু মনোজ টিক্কা জিতেছিলেন। কিন্তু 2024-এর যে লোকসভা ইলেকশন সদ্য গেছে, সেই ইলেকশনের নিরিখে দেখতে গেলে এই মাদারিহাট কেন্দ্র কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বলাই চলে বিজেপির ক্ষেত্রে। 2024-এ কিন্তু বিজেপির মনোজ টিক্কা এই কেন্দ্র থেকে 79,921টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ অনেকটাই কিন্তু প্রায় এক ধাক্কায় 11,000 মতন ভোট কিন্তু কমে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হয়ে গিয়েছে 68,858, অর্থাৎ 56,000 থেকে কিন্তু 68,000 মানে প্রায় 14,000 ভোট
কিন্তু বিজেপি এই তৃণমূল কংগ্রেস এখান থেকে বাড়িয়ে নিতে পেরেছে। তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বাড়াইক কিন্তু এখান থেকে প্রতিযোগী করেছিলেন, কিন্তু তা হলেও বিজেপি এই সিটটি, আলিপুরদুয়ার সিটটি কিন্তু লোকসভায় জেতে। বিজেপির লিড কমে গিয়ে দাঁড়িয়েছে 11,063। অর্থাৎ বিজেপি কিন্তু অনেকটাই এখান থেকে পিছিয়ে পড়েছে গত বিধানসভা ইলেকশনের নিরিখে। তো বন্ধুরা, দেখলেন 2021 এবং 2024 এই দুটি ইলেকশনের কি রেজাল্ট হয়েছিল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার 2024-এর উপনির্বাচন, যেটা 13 তারিখে সদ্য গেল, সেই উপনির্বাচনে কি হতে চলেছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন লোকাল মিডিয়া থেকে কিছু খবর সংগ্রহ করে তাকে একটি শর্ট লিস্ট করেছি, এবং শর্ট লিস্ট করে কিছু আমরা সম্ভাব্য ফলাফলের দিকে তাকিয়ে বলছি। এটা কিন্তু কোনো পারফেক্ট প্রেডিকশন নয়, কারণ কখনোই কোনো ব্যক্তিকে জনে জনে গিয়ে জিজ্ঞাসা করা যায় না যে আপনি কাকে ভোট দিলেন, কেনই বা ভোট দিলেন। এটা টোটালি আনঅফিসিয়াল। তো সেই জন্য এটা কখনোই সম্ভাব্য ফলাফল কখনোই কিন্তু পারফেক্ট ফলাফল নয়। আমরা একটি আন্দাজ করছি মাত্র। এটা হয়তো ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। তো সুতরাং আপনারা সেই রকম ভাবেই কিন্তু এটাকে বিবেচনা করবেন। এবার চলে আসি কি হতে চলেছে সম্ভাব্য রেজাল্ট। মেদিনীপুর কেন্দ্রে বুথ ফেরত সমীক্ষা বলছে যে এখানে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে কেউ জিততে পারে। অর্থাৎ এই কেন্দ্রটি একটি হাড্ডাহাড্ডি লড়াই। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় তাহলে কিন্তু দেখতে পারবে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী। আর যদি আমাদের বিরোধী দলনেতা যেমনটি বলছেন যে ভোট লুট করা বা অন্য কিছু যেসব হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে রেজাল্ট অন্যরকম হবে। তাহলে কিন্তু হয়তো শাসক দলই আবার এই সিটটি তাদের দখলে রাখতে পারবে। অন্যথায় যদি ভোটটি ফুল ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু এই আসনটি একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবে পশ্চিমবঙ্গবাসী, এবং যে কেউ এখান থেকে উইন হতে পারবে। অবশ্যই জয়ের ব্যবধান সেখানে 5,000-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে। চলে আসি পরের কেন্দ্র হাড়োয়া। হাড়োয়া কেন্দ্রে কিন্তু পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে, এটা বলাই চলে। এবং এখানে অবশ্যই আইএসএফ তারা সেকেন্ড পজিশন ধরে রাখতে পারবে, এটাও আমরা আন্দাজ করতে পারি। এবং মার্জিন 1 লক্ষের ওপর মার্জিন হলেও কিন্তু তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে চলেছে, এমনটাই কিন্তু উঠে আসছে বুথ ফেরত সমীক্ষায়। চলে আসি পরের কেন্দ্র নৈহাটি। নৈহাটি কেন্দ্রতে কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা হলেও এই কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের দখলেই রাখতে চলেছে, এমনটাই কিন্তু উঠে আসছে বুথ ফেরত সমীক্ষায়। মার্জিন অ্যাপ্রক্স মোটামুটি আপনি ধরে রাখুন 20,000-এর ওপর তো মার্জিন থাকবে। তৃণমূল কংগ্রেস এই সিটটি জিততে চলেছে। চলে আসি পরের কেন্দ্র তালডাংরা। বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রতে কিন্তু এটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এবং পশ্চিমবঙ্গবাসী আরেকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় তো, বা কাউন্টিং ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তো। কারণ এই কারণেই আমরা হয়তো কথাটা বলছি, কারণ আমাদের বিরোধী দলনেতা বিরোধীদের তরফ থেকে যে বিরোধী দলনেতা বক্তব্যগুলি দিয়েছেন ভোট মিটে যাওয়ার পর, সেই বক্তব্যকে সামনে রেখে আমরা এই বক্তব্যে হয়তো কথাটা কিন্তু অ্যাড করছি। আর যদি না হয় তাহলে মোটামুটি তৃণমূল কংগ্রেসও তার কিন্তু এই সিটই তারা ধরে রাখতে পারবে। চলে আসি পরের কেন্দ্র সিতাই। কোচবিহারের সিতাই কেন্দ্রে কিন্তু পুরোপুরিভাবে এটা বলা চলে টিএমসি কিন্তু অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই সিটটি জয়যুক্ত হতে চলেছে। এই সিটটি কিন্তু তৃণমূল কংগ্রেসের ধরে রাখারই কথা, এটাই উঠে আসছে সম্ভাব্য ফলাফলে। শেষ কেন্দ্র মাদারিহাট। আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রটা কিন্তু বিজেপি কিন্তু এই কেন্দ্রটি জিততে চলেছে। মার্জিন কিছুটা কমলেও বিজেপি কিন্তু তাদের এই সিটটি ধরে রাখতে চলেছে, এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে বিভিন্ন মিডিয়ার অ্যানালাইসিসে। এবং প্রতিটি কেন্দ্রে, খালি হাড়োয়া বাদে প্রতিটি কেন্দ্রে বামফ্রন্ট হয়তো 3 বা 4 নেমে যেতে পারে। অর্থাৎ আরজি করের যে রেস বামফ্রন্টরা তুলে ধরেছিল সাধারণ মানুষের ক্ষেত্রে, গ্রামাঞ্চলে বা কলকাতার বাইরে তার তেমনটাই এফেক্ট পড়বে না মনে করছে বিশেষজ্ঞ মহল। আর হ্যাঁ, অবশ্যই আমি এটা বারবার বলছি, এটা কিন্তু কোনো ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট নয়। ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট কিন্তু 23 তারিখে বিকেলের পর মোটামুটি আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই আমাদেরও চোখ থাকবে 23 তারিখের রেজাল্ট গণনার দিন, যেদিনকে ইভিএম খোলা হবে, এবং অবশ্যই তার আপডেটও আমরা আপনাকে জানিয়ে দেব। এবং ইন দ্য মিন টাইম এর ভেতরে যদি কোনো আপডেট আসে তাহলে আমরা অবশ্যই আপনাকে সেটা ইনফর্মও করে দেবো। তো এই ছিল শর্ট প্রতিবেদন যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পরবর্তী নিউজের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।